আজ রাইতে যদি তুই চিৎকার করছ তাহলে তোরে আমি তালাক দিমু। ওই তুই আমার বিয়ে করা বউ, তোর শরীরে আমার হাত দেওয়া জায়েজ আছে। দেখেন, আপনারে আমার ভয় লাগে, আল্লাহর দোহাই লাগে আমারে ছুঁইয়েন না। কি কইলি? আমারে ভয় লাগে? আমার আগে কয়জনের মধু খাওয়াইছোস? ছি ছি, আপনি এইগুলো কি কন? আপনি কি মানুষ না একটা অমানুষ? আমারে ছাইরা দেন, আমি মায়ের কাছে যামু। এই বলেই রূপ কাঁদতে লাগলো। রূপের বয়স মাত্র 13 বছর। বিয়ে হয়েছে একটা 35 বছরের লোকের সাথে। রূপের বাবা দিনমজুর করে, অভাবের সংসার। রূপের মা বাসায় বাসায় কাজ করে। রূপকে অনেক কষ্ট করে ক্লাস 4 পর্যন্ত পড়িয়েছে। রূপের বাবাকে তার বন্ধু একদিন ডেকে বলল, কি খবর রামিস মিয়া, মায়ারে আর কত পড়াইবা? মায়া গো এত পড়ায়েন কাম কি? তারে বিয়া দাও, সংসার করুক, তোমার টাকা পয়সাও বাঁচবো আর মায়া সুখেও থাকবো। তুমি ঠিকই কইছো, কিন্তু ভালা পোলা কই পামু? আমার অবস্থা তো জানো, নুন আনতে পান্তা ফুরায়। কেডা বিয়ে করব? আর আমার যৌতুক দেওয়ানোরও ক্ষমতা নাই। আমার কাছে একটা ভালো পোলা আছে, বিরাট বড়লোক। তোমার মাইয়া সুখে থাকবো। কিন্তু কথা হইল, কিন্তু কি কও? হেই পোলার বউ আছে, 3টা মায়া আছে সাথে। কিন্তু তাগো পোলা লাগবো বংশের বাতি জ্বালানোর জন্য। তোমার মাইয়ারে হের লগে বিয়া দাও, দেখো রাজরানীর মতো থাকবো। কও কি আমার মাইয়া করব সতীনের সংসার? না না, এইটা সম্ভব না। রামিস মিয়া, তুমি কি পাগল হইছ? কত বড় খানদানি বংশের বউ হব তোমার মাইয়া। ছেলে দেখতে শুনতেও ভালো। এখন তুমি বাইবা দাও, তুমি আমার ছোটকালের বন্ধু, তাই তোমারে কথাটা কইলাম। এই বলি সে চলে গেল। রামিজ চিন্তিত মনে বাড়িতে আসলো। আসতেই ফুলবানু বলল, কি গো রূপের বাপ, খালি হাতে বাড়িতে আইলেন? রূপের স্কুল ব্যাগ কই? মাইয়াটা 2 দিন ধরে খায় না কিছু, হ্যার স্কুল ব্যাগ লাগবো। রূপরে আর পড়ামো না, হ্যারে পিয়া দিমু। কি কোন সব? আপনার কি মাথা খারাপ হইছে? ওইটুকু মাইয়ারে বিয়া দেবেন? তোমার লগে আমার যখন বিয়া হয় তুমিও ওইটুকু ছিলা, খানদানি ঘরের পোলা। আমাগো রূপ সুখী হইব। আইজ আমার লগে বসিরের কথা হইছে, হেই কইছে পোলার কথা। যাও, মাইয়ারে বাইরে বেশি যাইতে দিও না। তখন রূপের মা বলল, কিন্তু আমার ওইটুকু মাইয়া আরও 2-1 বছর লেখাপড়া করাইলে ভালো হইতো না? তখন রূপের বাবা বলে উঠল, বেশি বুঝবা না, হেই পোলার বউ আর 3টা মাইয়া আছে। তগো খানদানে পোলা দরকার। আমাকে রূপের একটা পোলা হইলে ওরা মাথায় তুলে রাখবো। রূপের মা বলে উঠল, হাই হাই কন কি, আমার মাইয়া সতীনের সংসার করব? আপনি বাপ হইয়া মাইয়ারে সতীনের ঘরে দেবেন? তখন রূপের বাবা বলল, বেশি বুঝবি না, 3 তালাক দিয়া বাপের বাড়িতে পাঠাই দিমু। যা, রূপরে ঘরে নিয়ে আয়, খেলাধুলা অনেক হয়েছে। এই বলে হনন করে বন্ধুর সাথে কথা বলতে চলে গেল। রসুলপুর গ্রাম। এই গ্রামের সব থেকে ধনী রাশেদ চৌধুরী। ওনার 7 বোন, সবাই শ্বশুর বাড়িতে। বংশের একমাত্র ছেলে রাশেদ একাই। বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিল 15 বছর আগেই। পরপর 3টি মেয়ে হয়ে তার আশঙ্কা হতে লাগলো হয়তো তাদের বংশ ধরে রাখার কেউ রইল না। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলো আবার বিয়ে করবে। তাই তো চারিদিকে লোক পাঠিয়ে দিল। রাশেদ দেখতে শুনতে খুব ভালো, ঠান্ডা মেজাজের বটে, কিন্তু রেগে গেলে খুব কঠিন রূপ ধারণ করে। মুখে যা আসে তাই বলে। রামিজ রসুলপুর গ্রামে আসলো বন্ধুর সাথে সব কথাবার্তা ঠিক করতে। রাশেদের বাড়িঘর দেখে পছন্দ হলো। রাশেদ ও রূপের ছবি দেখে পছন্দ করল। যদিও মেয়েটার বয়স কম, কিন্তু এইটা আজকাল কোনো ব্যাপার না। দিন তারিখ ঠিক করে রামিজ ফিরে এলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। রাশেদ আগে থেকেই রামিজের কাছে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে বিয়ের খরচের জন্য। গহনা, শাড়ি, কাপড় কোনো কিছুর কমতি নেই। আজ বিয়ে। সকালে ঘুম থেকে উঠেই দেখে রূপ ঘরে নিয়ে। খুবই সাদামাটা বিয়ে হবে, এটা রাশেদের ইচ্ছা, তাই লোকজন তেমন জানে না। রূপের মা মেয়েকে খেলার মাঠে পেলেন। সেখান থেকে মেয়েকে ধরে এনে ভালো করে গোসল করিয়ে সাজাতে বসলেন।
রূপ হা করে সব কিছু দেখে ফিক করে এসে দিয়ে বলল, মা আজ আমার এত সাজাও কেন? আমরা বেড়াইতে যাবো বুঝি? রূপের মা কেঁদে দিয়ে বলল, মা রে আজ তোর বিয়া। রূপ আরও অবাক হয়ে মাকে বলল, আচ্ছা মা, বিয়ে হইলে কি বেশি বেশি পোলাও কোরমা খাওন যায়? আমার অনেক খাইতে মন চায়, কিন্তু বাজান খালি আজ না কাইল খাবি এই বইলা চুপ থাকতে কয়। ভানুমতি ঝরঝর করে কেঁদে দিয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, মা রে এখন থেকে রোজ তুই ভালো ভালো খাইতে পারবি, অনেক ভালো থাকবি, অনেক ভালো। ওদিকে রাশেদের নতুন করে বিয়ে নিয়ে প্রথম স্ত্রী অনেক অসন্তুষ্ট, কিন্তু স্বামীর মুখের উপরে কথা বলার সাহস নেই। রাশেদের সাপ কথা, পোলা জন্ম দিতে পারস নাই, তাই আবার বিয়ে করতে হচ্ছে। একটুও উয়া করলে 3 মেয়ে নিয়ে বাপের বাড়িতে চলে যেতে হবে। এই ভয়ে প্রথম স্ত্রী চুপচাপ আছে। বিয়ের আগের দিন 3 মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল। তাদের দেখাতে চায় না বাপের বিয়ে। রাশেদের বোনদের এই নিয়ে কোনো আপত্তিও নেই, সবাই চায় বংশের প্রদীপ জ্বলুক। প্রথম স্ত্রী নিজের হাতে স্বামীর জন্য বাসর সাজাচ্ছে, যদিও সে ভিতরে ভিতরে কষ্টে নীল হয়ে আছে। যথাসময়ে বিয়ে শেষ হলো। রূপ এরকম হাঁ করে দেখে যাচ্ছে সব কিছু। রূপের মাথায় মায়ের কথাটাই ঘুরপাক খাচ্ছে। এখন থেকে অনেক ভালো থাকবে, রোজ রোজ পোলাও কোরমা খেতে পারবে। বিয়ে শেষে এখন নিয়ে যাওয়ার পালা। রূপকে যখন নিতে এলো তখন বলল, সারেন আমারে, আপনারা আমারে এমন জোর কইরা টাইনা নিয়ে কোথায় যাইতেছেন? ও মা, হেরা টানতে টানতে আমারে কই লইয়া যায়? তুমি আর বাজান কিছু কও না কেন? তোমরা এমন খাড়ায় আছো কেন? রাশেদের এক বোন হাত ধরে বলল, এখন থেকে এই বাড়ি আর তোমার না, তোমার বাড়ি এখন থেকে তোমার নিজের শ্বশুর বাড়িতে বইন। এখন থেকে এইটাই তোমার নিজের বাড়ি। এখন চলো আমাগো লগে, আর বিয়া হইলে শ্বশুর বাড়ি মাইয়াগোর শেষ ঠিকানা। অবুঝ রূপ সব কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। হঠাৎই চিৎকার করে বলল, না, আমি শ্বশুর বাড়িতে যাবো না, ইয়ানে থাকবো আমার মায়ের লগে, আমার বাজানের লগে থাকবো। আমি আমার মায়ের আর বাজানের থুইয়া কোথাও যাবো না। রাশেদের আরেক বোন বলে উঠল, রূপ বই বিয়ার পর মায়াগো শ্বশুর বাড়িতে থাকতে হয়, আবার আইয়া বাবা মায়েরে দেখা যায়ও। এখন চলো আমাগো লগে। রূপ এবার মাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, মা আমি তোমাগো ছাড়া ভালো থাকতে পারবো না, লাগবো না আমার পোলাও কোরমা, আমারে তোমাগো কাছে রাইখা দাও না মা। ও মা, বাজানরে কও না আমার যেন পাড়ায়। বাবার কাছে ছুটে গিয়ে রূপ বলল, বাপজান আমার তুমি যাইতে দিও না, আমি কোনো বায়না করবো না, আমি যাবো না তোমাকে ছাইরা। রূপের কান্না দেখে সবার চোখ ভারী হয়ে এলো। তবুও নিয়ম অনুযায়ী জোর করে নিয়ে যাওয়া হলো রাশেদের বাড়িতে। বাসর ঘরে বসে রূপ এদিক ওদিক দেখছে, ভীষণ কান্না পাচ্ছে ওর। কি হচ্ছে এইসব? মা বাবা কেউ নেই, রাতে মাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না মেয়েটার। এমন সময় রাশেদ ঘরে এলো। ওর কাছে যেতে চিৎকার করে বলল, হায় আল্লাহ, আপনি আমার কাছে আইলেন কেন? আমি এনে থাকবো না, বাড়িতে যাবো। এখানে আমার ডর লাগে, আমারে দিয়া আহেন। আনছেন কেন এইখানে আমারে? আমি মার কাছে যাবো। অবুঝ রূপ কিছুই যেন বুঝে না ঘর সংসার সম্পর্কে। কিভাবে বা বুঝবে? তার কি এমন বয়সই বা হয়েছে? এই বয়সের কিশোরী মেয়েরা তো হেসে খেলে পার করে। সে তো এটা জানে না শ্বশুরবাড়ি নিজেরই বাড়ি হয়। আজ থেকে তুমি এইখানে থাকবা, তুমি আমার ছোট্ট বউ, আমার কাছে আহো, তোমার ডর আমি সরাই দেবো। রূপ ভয়ে আর্তনাদ করে বলে ওঠে, সারেন আমারে সারেন, আমি বাজানের কাছে যামু। বাপজান তুমি কই, আমারে নিয়া যাও। এই বলে রূপ জোরে জোরে কাঁদছে। বাড়ির সবাই বুঝতে পারল মেয়েটা বড্ড অবুঝ, সব কিছু মানিয়ে নিতে সময় লাগবে। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। রূপ কিছুতেই রাশেদকে ছুঁতে দেয় না, কাছে এলে চিৎকার করে। রাশেদ কি করবে বুঝতে পারছে না। একদিন বড় বউকে বলল, আজ রাতে ছোট বউরে ভালো করে বুঝাইবা, আমার পোলা চাই চাই, হে যদি এমন করে আমি 3য় বিবাহ করতে বাধ্য হব। বড় বউ চোখের পানি লুকিয়ে মাথা নাড়িয়ে সাই দিয়ে বলল, আপনি চিন্তা করেন না, ছোট মায়া তো ঘর সংসার স্বামী গিয়ে এখনও বুঝে ওঠে না, একটু সময় লাগবো, সব ঠিক হইয়া যাব। আমি তারে বুঝাই কমু। ঠিক আছে, হ্যারে বুঝাও,
এই বলে রাশেদ ঘর থেকে বেরিয়ে চলে গেল। এভাবে চলে গেল কয়েক মাস। রূপের সাথে অনেকটা জোর করেই শারীরিক সম্পর্ক করেছে রাশেদ। মেয়েটা বড্ড ভেঙে পড়েছে, কারণ সে 9 মাসের অন্তঃসত্ত্বা। রূপকে বাবা মায়ের কাছে রাখা হয়নি। রাশেদ চাই তার সামনেই বংশের প্রদীপ পৃথিবীর বুকে আসুক। সকাল থেকে রূপ কান্নাকাটি করছে। ডেলিভারির সময় চলে এসেছে। রূপের বাবা মাকে খবর দেওয়া হলো। রূপের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নেওয়া হলো। অনেক কষ্টের পর রূপের একটা ফুটফুটে ছেলে সন্তান হলো। সবাই খুব খুশি। রাশেদ খুশিতে পাগলের মতো করছে। রূপকে সে আগের থেকে বহু গুণ বেশি ভালোবেসে ফেলল। কিন্তু একটু পর ডক্টর মলিন মুখে বের হয়ে বলল, আমি খুবই দুঃখিত, মাকে বাঁচাতে পারলাম না। মেয়েটার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সবাই এই কথা শুনে হাউ হাউ করে কাঁদতে লাগলো। এমন সময় বড় বউ একটা চিঠি রূপের বাবার হাতে দিয়ে বলল, চাচাজান, রূপ এইটা যাওয়ার আগে আমার কাছে দিছিল, আপনারে দিতে বলেছে। রামিজ মিয়া চোখের পানি মুছে রূপের দেওয়া চিঠিটা পড়তে লাগলো। বাপজান, কেমন আছো তুমি? কতদিন তোমারে আর মায়েরে দেহি না। আমারে কি তোমরা ভুলে গেছো, তাই না? বাপজান, আমি কি তোমাগো ঘাড়ে অনেক বড় বোঝা ছিলাম? তোমাগো কি অনেক জ্বালাইছি? খালি তো একটু এইটা সেইটা খাইতে চাইতাম, কিন্তু বিয়া দেওয়ানোর আগে তো কইছিলাম আর কোনোদিন কোনো কিছুর আবদার করব না। তারপরও কেন বিয়া দিয়া পর করলা? বাজান, এই হান না আমার ভালো লাগে, না তোমাগো কাছে যাইতে মন চায়। আমার না লেখাপড়া করতে খুব ইচ্ছে করে। এই হানে না বড় বুঝির মায়া যখন পড়তে যায়, আমার না অনেক ইচ্ছে করে ওগুলোকে পড়তে। আমি পড়ার কথা কইলে সবাই কয় আমার নাকি অহন থেকে আর পড়ন লাগবো না। জানো বাজান, কয়দিন ধরে আমার শরীরটা খুব খারাপ। কিছু খাইতে মনে লয় না, খালি বমি বমি আসে। অনেক কষ্ট লাগে বাজান। ডক্টর আফাই কইল আমি নাকি মা হইমু। হুই না আমি কতক্ষণ হাসছিলাম, মনে মনে কইলাম আমি তো নিজেই পারি না আমারে সামলাইতে, আবার আমার বাচ্চা হইব। বড় বউ আমারে অনেক বুঝাইল কি কি করতে হইব। জানো বাজান, আমার মনটায় ডাক লইছে। আমি মনে হয় বেশি দিন বাইসমু না। আর তোমরাও তো আমার একটু দেখবার আহ না। যদি তোমাকে আর দেখবার না পাই, হেল্লাইকা রোজ একটু একটু কইরা সিডিলেই। জানো বাজান, এখন খাইতে পারি না, ঘুমাইতেও পারি না। বাচ্চাটা এমন কইরা পেটের ভিতরে লাথি মারে, আমার খুব কষ্ট হয়। মনে চাই তুমি যদি একবার আমার মাথায় হাত বুলাইয়া কইতা, মারে আমি তো আছি, তোর কিচ্ছু হইব না, তাহলে মনে হয় আমার সব ভয় ডর চলে যাইতো। জানো বাজান, ভয় লাগে যদি মাইয়া হয়, তাহলে কি আমার মাইয়ারেও আমার মতো কষ্ট পাইতে হইব? বাপজান, আমি যদি মইরা যাই, তাহলে কিন্তু আমার মাইয়ারে এত তাড়াতাড়ি বিয়া দিতে দিও না, ওরে লেখাপড়া করাইও। আর আখান কথা, আমি মইরা গেলে রোজ একবার আমার কবরের কাছে তুমি যাইও। তোমারে একদিন না দেখলে আমার যে খুব খুব কষ্ট হয়। আর মারে কইও ঝড় বৃষ্টি রাইতে আমার কবরের পাশে একটু বইসা থাকতে, তাহলে আমার মনে সাহস আইব। তোমরা তো জানো যে আমি ঝড় দেখলে অনেক ভয় পাই। ইতি, তোমার রূপ। রামিজ মিয়া চিঠি পড়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। একমাত্র মেয়ের এমনটা তিনি চাননি। কেন রূপ এভাবে চলে গেল? রাশেদ ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। রূপ এভাবে চলে যাবে কল্পনা করতে পারেনি। বংশের লোভে চিন্তা করেনি কি হতে পারে। রূপের মা পাগলের মতো ছোটাছুটি করছে। সমস্ত হাসপাতাল ভারী হয়ে গেল। হঠাৎ করে রূপের বাবা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমার মতো এই ভুল কেউ কইরো না। মাইয়া গো, লেখাপড়া শিখাও, অকালে হারাইও না। আমার একমাত্র মাইয়া অবেলায় ঝরে গেল, নিজের হাতে তারে খুন করেছি। আমার মাপ নাই, আমার মতো ভুল আপনারা কেউ কইরেন না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। আমি জানি গল্পটি আপনাদের মনে অনেক দুঃখ দিয়েছে, তাই মেয়েটির জন্য কমেন্টে একটি দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।